হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পল সায়েন্স কুইক টিচিং। আজকের ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা ক্লাস 10 সেকেন্ড সামেটিভ পরীক্ষা 3 নম্বর স্কুল ভলিউম 1 বিষ্ণুপুর হাই স্কুলের প্রশ্নপত্রের সমাধানগুলি দেখে নেব। তোরা প্রথমেই দেখতে পাচ্ছ যে বিষ্ণুপুর হাই স্কুল 3 নম্বর, সেই স্কুলে গ্রুপ ডি এ যে প্রশ্নপত্র তার সমাধানগুলি আমরা দেখে নেব। তো গ্রুপ ডি এ যে প্রথমে প্রশ্নটি রয়েছে, 1 কিলোগ্রাম CaCO3কে উত্তপ্ত করলে STPতে কত আয়তন কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যাবে। এই প্রশ্নটি তোমাদেরকে প্রথমে দেখো, CaCO3কে যদি উত্তপ্ত করো তাহলে তৈরি হচ্ছে তোমার CaO প্লাস CO2। সেখানে CaCO3 সেটা হচ্ছে 1 মোল, অর্থাৎ Ca হচ্ছে 40 প্লাস হচ্ছে C হচ্ছে 12 প্লাস 3 × 48, টোটাল যোগ করলে তোমরা পাবে 100 গ্রাম। আর CO2 এটা 1 মোল মানে হচ্ছে STPতে যেহেতু বলছে এটা 22.4 লিটার। 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে তুমি STPতে কার্বন ডাইঅক্সাইড পাচ্ছ 22.4 লিটার। 1 গ্রাম করলে কত পাচ্ছ? 22.4/100। তাহলে 1 কিলোগ্রামকে তাহলে গ্রামে পরিণত করলে 1000 গ্রাম। 1000 গ্রাম থেকে তুমি কার্বন ডাইঅক্সাইড কত পাচ্ছ? 22.4 হচ্ছে 1000/100। কাটাকুটি করলে দেখবে উত্তর আসছে 224 লিটার। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 4.1 অথবাতে H2SO4 এবং Zn এর বিক্রিয়ায় 10 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে 80% বিশুদ্ধতার কত গ্রাম জিঙ্কের প্রয়োজন। এই প্রশ্নটি তুমি ভালো করে দেখে নাও। দেখতে পাচ্ছ তোমরা যে Zn প্লাস H2SO4 থেকে তোমার তৈরি হচ্ছে ZnSO4 প্লাস H2। সেখানে Zn হচ্ছে 65.5 আর H2 হচ্ছে 2। তাহলে 2 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে লাগছে তোমার 65.5 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক। আর 10 গ্রাম তাহলে তৈরি করতে হাইড্রোজেন তৈরি করতে তোমার প্রস্তুত করতে লাগবে 65.5 × 10/2। কাটাকুটি করে তুমি পাওয়া যাচ্ছে তোমার হচ্ছে 327.5 গ্রাম জিঙ্ক। ওখানে 80% যেহেতু বলা ছিল, তাহলে 80 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক আছে, তাহলে 100 গ্রাম অবিশুদ্ধ জিঙ্কের মধ্যে, তাহলে 327 গ্রাম তাহলে কতর মধ্যে আছে ওটা বের করার জন্য তুমি 100 × 327.5/80 কাটাকুটি করলে পাওয়া যাচ্ছে 409.375 গ্রাম জিঙ্ক। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 4.2 গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও এবং চার্লসের সূত্র থেকে এর মান কীভাবে নির্ণয় করবে। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা তোমরা দেখতে পাচ্ছ যে স্থির চাপে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রতি একক আয়তনের যে আয়তন প্রসারণ ঘটে তাই ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। আর স্থির চাপে যে ওই মানটা বের করবে কী করে, স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন V0 এবং 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন হচ্ছে VT হলে চার্লসের সূত্রে VT = V0 ফার্স্ট ব্র্যাকেট 1 + T/273 1 নাম্বার। আর গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা থেকে পাই যে গামা পি, সেখানে VT মাইনাস V0/V0 × T। তাহলে VT এবার কাটাকুটি 2 নম্বর সমীকরণ বলে 1 আর 2 সমীকরণ তুলনা করে গামা পি = 1/273। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক হলে গামা পি সমান 1/273 ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। এরপরে নেক্সট যে অঙ্ক যেটি রয়েছে 4.2 দাগে, যে অথবাতে 4.2 এরপর 4.3-তে 60 ওয়াট এবং 40 ওয়াট বাল্বকে শ্রেণী সমবায়ে তোমার 200 ভি মেন লাইনে যুক্ত করলে কোন বাল্বটি উজ্জ্বলভাবে জ্বলবে এবং এর কারণ তোমরা ব্যাখ্যা করো। সেটা দেখে নাও যে কারণ ব্যাখ্যা করো এবং কী করে হবে। দেখো পি সমান হচ্ছে তোমার 60 ওয়াট এবং ভি সমান 220 ভি। তাহলে R60 মান মানে রোধটা বের করতে হলে V²/P, V² মানে 220 দুবার গুণ হবে 60। 220কে দুবার গুণ করলে আমরা পাচ্ছি 40,400, তাকে 60 দিয়ে ভাগ করলে তোমার 806.66 ওহম। ঠিক একই রকম প্রসেসে P 40 ওয়াট এবং ভি হচ্ছে 220 ভি, তাহলে R40 বের করতে হবে V²/P। তাহলে V² মানে ভি দুবার মানে ভোল্ট হচ্ছে দুবার 220 দুবার এবং 40 দিয়ে তাকে ভাগ করলে আমরা পাচ্ছি 1210 ওহম। অর্থাৎ R40 > R60, অর্থাৎ 40 ওহম যেটা রয়েছে সেটাই কিন্তু বেশি হচ্ছে। এবার এখানে তোমার যেটি রয়েছে যে কেন কোনটি বেশি জ্বলবে, বেশি মানে আলোকিতভাবে জ্বলবে, সেটা হচ্ছে 40 ওয়াট বাল্বটির রোধ হচ্ছে 60 ওয়াট বাল্বটির রোধ অপেক্ষা কিন্তু বেশি। তাহলে শ্রেণী সমবায়ে যুক্ত থাকার কারণে দুটি বাল্বের প্রভাবমাত্রা সমান, জুলের সূত্র অনুসারে H ভ্যারিয়েশন R। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যে বাল্বটির রোধ বেশি সেটির তাপ বেশি, অর্থাৎ 40 ওয়াট বাল্বটি কিন্তু বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 4.3 অথবাতে বৈদ্যুতিক মোটরের মূলনীতি লেখো এবং তড়িৎবাহী সলনেট উৎপন্ন মেরুর প্রকৃতি নির্ণয় করবে কিভাবে। বৈদ্যুতিক মোটরের মূলনীতি হচ্ছে, বৈদ্যুতিক মোটরের মূলনীতি তড়িৎ পরিবাহীর ওপর চুম্বক ক্রিয়ার ওপর প্রতিষ্ঠিত। একটি আয়তকার তড়িৎবাহী কুণ্ডলীকে চৌম্বক ক্ষেত্রে রাখলে কুণ্ডলীর ওপর একটি টর্ক ক্রিয়া করে। এই টর্কের প্রভাবে কুণ্ডলটি ঘুরতে থাকে। যতক্ষণ ধরে তড়িৎ প্রবাহ চলে কুণ্ডলটি ততক্ষণ পর্যন্ত একই অভিমুখে ঘুরতে থাকে। আর মেরুর প্রকৃতি কীভাবে নির্ণয় করবে, তড়িৎ চুম্বকের মেরুর প্রকৃতি তড়িৎ চুম্বকের প্রবাহের অভিমুখের উপর নির্ভর করে। তার কুণ্ডলীদের সমপ্রবাহী তড়িৎ প্রবাহ হলে লোহার দণ্ডের অক্ষ বরাবর যে প্রান্তের দিকে লম্বভাবে তাকালে কুণ্ডলীর মধ্যে যে ঘড়ির কাঁটার দিকে তড়িৎ প্রবাহ হয় সেই প্রান্ত হচ্ছে দক্ষিণ মেরু, আর যে প্রান্ত ঘড়ির কাঁটার বিপরীত দিক হবে অ্যান্টি ক্লকওয়াইজ হবে সেটা হবে উত্তর মেরু। এরপরে
নেক্সট যে প্রশ্ন রয়েছে যে তড়িৎ তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি লেখো। তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি তোমরা দেখতে পাচ্ছ যেভাবে লেখা রয়েছে, প্রবাহ মাত্রার সূত্র, রোধের সূত্র, প্রবাহকালের সূত্র দেখতে পাচ্ছ, তিনটে সূত্র রয়েছে জুলের। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ 4.4 অথবাতে রয়েছে দুটি 10 ওহম রোধকে শ্রেণী সমবায় যুক্ত করলে সমবায়টা একটি 20 ওহম রোধের সঙ্গে সমান্তরাল সমবায় যুক্ত করলে অন্তিম সময়ের তুল্য নির্ণয় করো। আর বিতে রয়েছে দুটো চুম্বক বলরেখা পরস্পর ছেদ করতে পারে কি। তো প্রথমে যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি দেখার জন্য তুমি দেখতে পাচ্ছ এক্ষেত্রে R1 সমান 10 ওহম আর R2 সমান হচ্ছে 20 ওহম, তাহলে R3 সমান 20 ওহম। এবার R1 R2 রোধ দুটি শ্রেণী সময় যুক্ত আছে, তাহলে তুল্য রোধ করতে হবে, R1 প্লাস R2 যোগ করতে 10 কত হয়ে যাবে, 20 ওহম হয়ে যাবে। এবার এখানে তাহলে R3 R4 এর সমান্তরাল সময় যুক্ত আছে এবং এদের তুল্য রোধ আর হচ্ছে 1/R ইকুয়াল টু 1/R1 মানে তোমার করতে হচ্ছে, এবং 1 যেটা করার দরকার হচ্ছে 1/R, তাহলে 1/20 প্লাস 1/20, তাহলে 2/20 হয়ে গেল, তাহলে 1/20, তাহলে 2/20 মানে 1/10, তাহলে R ইকুয়াল টু যদি তোমার 10 হয়েছে তাহলে অন্তিম সময়ের তুল্য রোধ হবে কিন্তু 10 ওহম। আর দুই চুম্বক বলরেখা পরস্পর ছেদ করে না, এটা হচ্ছে দুটো চুম্বক বলরেখা পরস্পর ছেদ করে না, যদি ছেদ করতে তবে একই ছেদবিন্দু কম্পাস কাটা দুইটি বিভিন্ন দিক নির্দেশ করত, যা বাস্তবে অসম্ভব। এরপরে যে প্রশ্নটি রয়েছে যে কপার তড়িৎদ্বারে ব্যবহার করে CuSO4 জড়িত দ্রবণের তরুণে ক্যাথোডে কি উৎপন্ন হয়, আর তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম মিশ্রণ ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের সঙ্গে কী মেশানো হয়। এই প্রশ্নটির উত্তর তোমরা দেখতে পাচ্ছ ক্যাথোড অ্যান্ডে দুটোতেই কপার উৎপন্ন হবে, আর অ্যালুমিনিয়ামের সঙ্গে ক্রায়োলাইট এবং কিন্তু ফ্লোস্পার মেশানো হয়। এরপরে 4.6 রয়েছে স্পষ্টভাবে SO2 থেকে SO3 শিল্পতনে শর্তসহ সমিত রাসায়নিক সমীকরণ এবং কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম। কিপ যন্ত্রে প্রস্তুত গ্যাসটির নাম হলো হাইড্রোজেন সালফাইড। আর উৎপন্ন সালফার যে ডাইঅক্সাইডকে বায়ুর সঙ্গে মিশিয়ে 450 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত প্লাটিনাম অ্যাসবেস্টস অথবা ভ্যানাডিয়াম পেন্টক্সাইড অনুঘটের উপর দিয়ে চালনা করলে সালফার ডাইঅক্সাইড বায়ুর অক্সিজেন দ্বারা জারিত সালফার ট্রাইঅক্সাইড তৈরি করবে। বিক্রিয়াটি হবে উভমুখী এবং সম্মুখ বিক্রিয়াটি তাপ উৎপাদক। এই বিক্রিয়ায় প্লাটিনাম অ্যাসবেস্টস অথবা ভ্যানাডিয়াম পেন্টক্সাইড কাজ করে। বর্তমানে এই যে ভ্যানাডিয়াম পেন্টক্সাইডের দামটা তোমার মানে বেশি বেতন দামটা কম এবং সহজে আর্সেনিক ওষুধ দ্বারা নষ্ট হয় না। 2SO2 প্লাস O2 সমান 2SO3 প্লাস হিট তৈরি হবে। এরপরে যে প্রশ্নটি মানে রয়েছে সেটি হলো দেখতে পাচ্ছ যে পরীক্ষাগারে N2 প্রস্তুতি ক্ষেত্রে প্রদত্ত বিক্রিয়া বিষয়গুলি উল্লেখ করে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য এবং সমিত সমীকরণ। রাসায়নিক দ্রব্য তোমার লাগছে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রেট। আর সমীকরণটি দেখতে পাচ্ছ NH4Cl প্লাস NO2, সেখান থেকে NH4NO2 প্লাস NaCl, আর NH4NO2 ভেঙে গিয়ে রয়েছে N2 প্লাস 2H2 নাইট্রোজেন তৈরি হচ্ছে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ যে পচা ডিমের ন্যায় গন্ধযুক্ত একটি গ্যাসের নাম লেখো। তো পচা ডিমের ন্যায় গন্ধযুক্ত একটি গ্যাসের নাম হলো তোমার হাইড্রোজেন সালফাইড। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের যদি এই প্রশ্নগুলির বিষয়ে আরও কিছু জানার থাকে তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো।